আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে আবারও শতাধিক মৃত্যু। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ শ্রমিক সংঘর্ষে 5 শ্রমিক নিহত, বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 25। প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইট চালু, প্রথম দিনেই বিপর্যয়, যাত্রীদের বিক্ষোভ, সংকট সমাধানের চেষ্টা চলছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য অভিনেত্রী কবরী। নিজ বাসা থেকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী তারেক শামসুর রহমানের মরদেহ উদ্ধার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 101 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,283 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে সম্পৃক্ত না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। বেড়েই চলছে করোনা ভাইরাসে মৃত্যুর ঊর্ধ্বগতি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 406তম দিনেও রেকর্ড 101 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে পুরুষ 69 জন ও নারী 32 জন। এ নিয়ে পরপর দুদিন দেশে করোনা মৃত্যুর সংখ্যা 100-এর ঘর ছাড়ালো। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10,283 জনে। 16,185টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 3,473 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 7,15,252 জন। 24 ঘন্টায় 5,907 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,08,815 জন। শনাক্তের হার 21.46 ও সুস্থতার হার 85.12। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44। যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে ঘাটতি ছিল, সেজন্যই এই অবস্থা, যদিও সরকার জনগণকে যথেষ্ট সচেতন করেছে। মৃত্যুর মিছিলটার সাথে সংক্রমণের কিন্তু মিছিলটা জড়িত। যত বেশি লোক সংক্রমিত হবে এবং তাদের মধ্যে যদি বয়স্ক লোকের সংখ্যাটা বেশি হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মৃত্যুটা বেশি হবে। আমরা করোনার আগে না দৌড়িয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি, মানে করোনা আগে যাচ্ছে, আমরা পিছিয়ে পিছিয়ে তাকে ধরতে চাচ্ছি, এমন একটা। জনগণকে সম্পৃক্ত করতে হবে। সচেতন তো করেছেনই, তারা হচ্ছেন অধিক। তো এই সম্পৃক্ততাটা জায়গায় আমাদের ঘাটতি আছে, এই ঘাটতিটা আমাদের পূরণ করতে হবে, যাতে জনগণ নিজেরা ইনভলভ হয়ে যায় যে করোনার বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে নিতে হবে। তাহলে আমরা করোনা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। করোনা প্রতিরোধে সবার স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করে লকডাউনের চতুর্থ দিনেও রাস্তায় বের হচ্ছেন অনেকে। হাসপাতালে যাওয়ার দোহাই দিচ্ছেন বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আইনের পাশাপাশি সচেতন হতে হবে মানুষকে। শনিবার সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে গণপরিবহন না থাকলেও আরও বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও সাধারণ মানুষের সংখ্যা। মোটরসাইকেলে 2 জন আরোহণ সহ অনেক বিধিনিষেধ মানছেন না অনেকেই। এক অফিসের কলিগ তো একটু ডাক্তার কাছে যাচ্ছি। কিন্তু এইভাবে ওরা ঠিক আছে নাকি এটা বলেন? না, অবশ্যই নিয়মে ঠিক নাই। ল্যাবেট কেন? ডাক্তার দেখানোর জন্য। কোনো পাঁচটা আছে? জি না। তবে বেশিরভাগ মানুষই দোহাই দিচ্ছেন, হাসপাতালের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। ওনার বাবা অসুস্থ, এখানে এদের নামছে আর কি। আমার আব্বা নিয়ে গেছিলাম ডাক্তার কাছে। প্রায় প্রতিটি প্রধান সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউন সফল করতে জনগণের সহযোগিতা চায় আইন শৃঙ্খলা বাহিনী। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সবাই হসপিটালে যাচ্ছে তাদের বিভিন্ন মেডিকেল পারপাসে। তো আমরা তাদের কাগজপত্র চেক করছি, যেগুলো বৈধ তাদেরকে আমরা পাস দিচ্ছি। আইন অমান্যকারী সবাইকে গুনতে হয়েছে জরিমানা। কোনো না কোনো অজুহাতে দিনের পর দিন সড়কে সাধারণ মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ সচেতন না হলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা বেশ কষ্টকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত 25 জন। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শাহেদা পিয়া।
বাঁশখালীর গন্ডামারায় অ্যাসালম গ্রুপের মালিকানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে গত কয়েকদিন ধরে মালিক পক্ষের সাথে অসন্তোষ বিরাজ করছিল শ্রমিকদের। বকেয়া বেতন পরিশোধ সহ 12 দফা দাবিতে শুক্রবার থেকে শ্রমিকরা আন্দোলন করলেও মালিক পক্ষ তাতে সাড়া দেয়নি। শনিবার সকালে শ্রমিকরা আবারও আন্দোলন করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। শ্রমিকদের অভিযোগ, পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। আহত 16 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। রমজানের ইফতারের সময় টাইম দেয় না, একজন লোক নামাজ পড়তে গেছে, চাইনিজ ওকে দিয়ে একটা লাত্তি মেরে নিয়ে আসছে। আবার আজকে আন্দোলন করছি, ওরা বিস্ফোরণ শুরু করেছে, গোলাগুলি মনোযোগী হয়ে হাল্লার। আমাদেরকে বেতন দেয় না, সেই বলে আমরা 12টা দাবি দিছি। আমাদের রমজান মাসে গ্রেফতারি করার জন্য সময় কম দেয়। 13 জন আছেন, ওনাদের চিকিৎসা চলছে আমাদের সার্জারি ওয়ার্ডে। তো রোগীদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনায় হামলা চালানোর পর পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে বলে দাবি ডিআইজির। অনেক শ্রমিক একত্রিত হয়েছে, আবার কিছু পার্শ্ববর্তী এলাকার লোকজনও হয়তো সেখানে একত্রিত হয়েছে। এর ফলে এই ঘটনাটার অবনতি ঘটে। একটা পর্যায়ে পুলিশের কোনো উপায় ছিল না নিজের জীবন রক্ষা করার জন্য এবং এই যে সম্পত্তি রক্ষা করার জন্য গুলি করা। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, সেই তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত করে যখন সাক্ষ্য প্রমাণ সহ উপস্থাপন করবে তখন আমরা বুঝতে পারব। এর আগে 2016 সালে একই বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষে 4 জন নিহত হয়। কয়লাভিত্তিক 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের 70% মালিকানা এসালম গ্রুপের আর 30% মালিকানা দুটি চীনা প্রতিষ্ঠানের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার পর চালুর ঘোষণা দিয়ে এখন বিপাকে সিভিল এভিয়েশন অথরিটি। শনিবার সকাল থেকে 5 দেশে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও শুরুতেই হোঁচট খেল। সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিলে এয়ারপোর্টে বিক্ষোভ করেন যাত্রীরা। সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে সড়ক অবরোধও করা হয়। সরকারি কয়েকজন সচিব বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ফ্লাইট চালাতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। এদিকে সন্ধ্যায় 265 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইটটি ভোর 4টার পরিবর্তে 6:15টায় ছাড়ার ঘোষণা আগেই দেয়া হয়। সব নির্দেশনা মেনে যাত্রীরা হাজির হলেও সেই সময়ে ছাড়েনি ফ্লাইট। বাতিলের সিদ্ধান্তে বিক্ষোভ করেন যাত্রীরা। কিভাবে এসছি এগুলো তো বুঝতে হবে মানুষের, তাহলে আমাদের আগে থাকতে জানাবে না, ইনফর্ম দেবে না। এখন আমি যদি আজকে না যাইতে পারি, আমি আবার কতদিন দেশে থাকবো? সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট কখন কিভাবে ছাড়বে তা জানতে সকাল থেকে কারওয়ান বাজারে অফিসের সামনে ভিড় করেন যাত্রীরা। কোনো সমাধান না পেয়ে রাস্তায় অবস্থান নেন তারা। দুপুরের দিকে সৌদি এয়ারলাইন্সের অফিসে ঢোকার সুযোগ পান প্রবাসীরা। নিউজ ডেতে যে আজ 17 তারিখ সকাল 6টার থেকে ফ্লাইট আন্তর্জাতিক বিমান সব চলাচল করবে, কিন্তু কোনো বিমানই চলাচল করতেছে না। পাগলের মতো আমরা এখানে ঘুরতেছি। আমরা কি ভাই মানুষ না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তা এখানে আসলাম, এখানে তো কিছু বলতেছে না। আমার ফ্লাইট 19 তারিখে। আজকে ফোন তো খালি এই দরজা থেকে দরজা এদার থেকে জায়গায় এর মোয়ের পাল চাইলিছি। এক পর্যায়ে তাদের জানানো হয় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সকল টিকিটধারীর রি-ইস্যু করতে হবে টিকিট, আর 18 এপ্রিল থেকে চলবে ফ্লাইট। যতটুকু আমরা পারি করব, না হলে আপনাদের সব ডাটা আমরা রেখে আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। আমার পক্ষে তো এখন সব কাজ করা সম্ভব না, যত লোক আসছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বেশ কয়েকজন সচিব যান বিমানবন্দরে। ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে তা কেন কার্যকর হলো না সে বিষয়ে কথা বলেন তারা। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমাদের বিমানের এমডি সুস্পষ্ট ভাষায় বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের ফ্লাইটের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী যতটুকু আতিথেয়তা আপনাদেরকে দেওয়ার সেটি দেওয়া হবে। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে 20 এপ্রিল পর্যন্ত সকল যাত্রীকেই কাছের সেলস অফিসে যোগাযোগ করেই যাত্রা নিশ্চিত করতে হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের মতো সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। দলের অন্য নেতারা বলছেন, গত 26শে মার্চ অগ্নিকাণ্ড সহ সহিংসতার ঘটনায় জড়িত হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে
মেহেরপুরের মুজিবনগরে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন করা হয় সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে। পরে মাহবুবুল আলম হানিফ বলেন, হেফাজত হচ্ছে বিএনপি জামাতের বি টিম, এরা প্রত্যেকেই স্বাধীনতা বিরোধী শক্তি। আজকে হেফাজত, জামাত, বিএনপি এরা এক এবং অভিন্ন। হেফাজত জামাতের বি টিম এরা প্রত্যেকেই স্বাধীনতা বিরোধী। আজকে হেফাজতের নামে যারা আছে তারা সংবিধানকে তারা মানতে চায় না, তারা জাতীয় সঙ্গীত গাইতে চায় না, তারা জাতীয় পতাকাকে তারা সম্মান করতে চায় না। মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে দলের নেতারা জানান, সরকার যেভাবে কঠোরভাবে করোনা সংক্রমণ প্রতিরোধ করছে, একইভাবে সাম্প্রদায়িক শক্তিকেও পরাজিত করা হবে। এই করোনাকে প্রতিরোধ করা এবং পরাজিত করা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। সঙ্গে সঙ্গে আজ মুজিবনগর সরকার তথা স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, প্রতিহত করতে হবে। সেই 1971 সালের পাকিস্তানিরা যা যা করেছে সেই অনুকরণেই তারা এই 26শে মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত সেই তাণ্ডব তারা চালিয়েছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা ছাড় পাবে না কোনো অবস্থায় ইনশাল্লাহ। আওয়ামী লীগ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও সাম্প্রদায়িক সব শক্তিকেই শক্ত হাতে মোকাবেলা করা হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি শক্তির মদতপুষ্ট সরকার গণতন্ত্র ও জনগণের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ ভয়াবহ কঠিন সময় অতিক্রম করছে। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের 9 বছর উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, ইলিয়াস আলী ছিলেন সত্যবাদী ও সাহসী নেতা। ইলিয়াস আলী জাতীয়তাবাদী শক্তির প্রেরণা। তিনি ফিরে আসবেন বলে এখনো সবাই আশা করে। আমার সন্তানরা ছোট ছিল, ওর বাবা যখন গুম হয়, ওরা আস্তে আস্তে বড় হয়েছে। ওরা জানে না যে ওর বাবা কোথায়, ওর বাবার কি হয়েছে। কেউ ওদের বাবার কথা জিজ্ঞাসা করলে ও কিছু বলতে পারে না। এই বিষয়গুলো নিয়ে আসলে ওরা বড় হচ্ছে। যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমার সরকারের কাছে দাবি হলো, আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। যারা করলো তাদেরকে বিচার হতে পারে না, যারা করেছে তারা এ দেশের স্বাধীনতা চায় নাই। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুম করার ঘটনা ইলিয়াস আলীকে দিয়েই শুরু হয়েছে। নেতাকর্মীদের গুম করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ভয়াবহ সময় অতিক্রম করছে। এই করোনার কাছে আমাদের পরাজিত হলে চলবে না, আমাদেরকে একটা লড়াই করে দিতে হবে। এবং সেই একই সঙ্গে আমাদেরকে এই যে ভয়াবহ দানব, এই সরকার, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা আজকে বিদেশি প্রভুদের মদত পুষ্ট হয়ে আমাদের দেশ থেকে গণতন্ত্রকে তারা হরণ করছে, আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইলিয়াস আলীর মতো সাহসী নেতাকে, সেই সময় আমরা তাকে পাচ্ছি না। করোনায় আক্রান্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। 50 বছরেরও বেশি সময়ের অভিনয় জীবনে 1.5 শতাধিক সিনেমায় অভিনয় করেন চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হচ্ছে গুণী এই শিল্পীকে। ছাগলের নাম আবার ঝর্ণা, অসুখ নটকে যদি সামনে পাই এইটা কোষে থাপ্পড় মারবো। 14 বছর বয়সী কিশোরী মিনা পাল তখনও কবরী হয়ে ওঠেননি, 7ম শ্রেণীর ছাত্রী তখন। এ সময় একজন গর্ভবতী নারীর চরিত্রে অভিনয়ের জন্য মিনা পালকে বেছে নেন পরিচালক সুভাষ দত্ত।
লাইট, ক্যামেরা, অ্যাকশন এসবের সাথে কিছুই পরিচয় না থাকা সত্ত্বেও অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করেন 1964 সালে মুক্তি পাওয়া সুতরং সিনেমায়। চলচ্চিত্রটির লেখক সৈয়দ শামসুল হক তার নাম পরিবর্তন করে রাখেন কবরী। জাত অভিনেত্রী হিসাবে কবরীর অভিযাত্রাটা সেই প্রথম সিনেমা থেকেই। এরপর কয়েকটি উর্দু সিনেমায় অভিনয় করেন তিনি। 1968 সালে আবির্ভাব সিনেমায় জুটি গড়েন নায়করাজ রাজ্জাকের সাথে। বাণিজ্যিকভাবে তুমুল দর্শকপ্রিয়তা পায় এটি। এরপর 1973 সালে ঋত্বিক ঘটকের তিতাসে একটি নদীর নাম। 1975 সালে অভিনেতা ফারুকের সাথে অভিনয়ের রসায়নটা ভালোভাবে জমে ওঠে সুজন সখী সিনেমার মাধ্যমে। 1978 সালে মুক্তি পাওয়া আরেক তুমুল জনপ্রিয় ছবি সারেং বউ, সেখানেও অভিনেতা হিসেবে পান নায়ক ফারুককে। মূলত বাঙালি দর্শকদের মননে দাগ কাটা একের পর এক সিনেমা মুক্তি পায় 70 ও 80 দশকে। ব্যক্তিজীবনে অভিনেত্রী পরিচয় ছাপিয়ে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হন 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে। সম্পৃক্ত হন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে। কিন্তু করোনা ভাইরাস নামক অণুজীবের কাছে পরাস্ত চলচ্চিত্রের মিষ্টি মেয়ের জীবন। 14 দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 71 বছর বয়সে জীবনের অবসান ঘটল 71-এর মুক্তি সংগ্রামে অবদান রাখা কবরীর। শনিবার দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় গুলশানের বাসভবনে। কিছু মিলে সবচেয়ে মনে করেছিলাম যে কবরী আপা খুব আর্লি রিকভারি করবে, ফারুক ভাইকে নিয়ে সবচেয়ে বেশি সংখ্যায় ছিলাম। কিন্তু কবরী আপা যে এরকম অবস্থা হবে, আমার সাথে কর্মীটোলা বসে কথা দুইবার আমারও বলে তুই কালো ভুনা দিয়ে খাওয়াবি, কিন্তু আমি রেডি আছি, কিচ্ছু হবে না। আমি চাপ আমাদের আসতে হবে কিনা, বলছে রিক্সে থাকিস না, আমি সব ঠিক আছে। কবরী ম্যাডাম মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন, শুটিং করে গেছেন, এডিটিং করে গেছেন, ফিল্মের সাথে জড়িত। তিনি তার সত্তাটাকে সবসময় জাগ্রত রেখেছেন, তার শিল্প সত্তাটাকে জাগ্রত রেখেছেন। বনানী কবরস্থানে গার্ড অব অনার ও জানাজা শেষে চিরজীবনের জন্য শায়িত করা হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর উত্তরায় নিজের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের দোলনচাপা ভবনের 14 তলায় নিজের ফ্ল্যাটে একাই থাকতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। শনিবার সেই ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়। সকালে তার বাসায় কাজের জন্য আসেন ফাতেমা বেগম। কলিং বেল দিয়ে কোনো সাড়া না পেয়ে চলে যান অন্য ফ্ল্যাটের কাজে। 10:30টার দিকে আবার এসে কলিং বেল বাজান, ডাকাডাকি করেন। এবারও কোনো সাড়া শব্দ নেই। এরপর ফ্ল্যাটের সিকিউরিটি, প্রতিবেশী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ফ্ল্যাটের তালা ভাঙেন। তারেক শামসুর রহমানের মরদেহ মিলে বাথরুমের সামনে। কলিং বেল টিপ দিতেছিস, খুলে না। হ্যাঁ, তো মনে হয় 5-6টাই দিছি কলিং বেল, বুঝছেন, খুলে না। যেখানে আমি 2টা দিলে খুলে ফেলাই। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবি, সিআইডির ক্রাইম সিন। শারীরিক অসুস্থতার কারণে পড়ে গিয়ে মাথা আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ ও বমির আলামত মিলেছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাথরুমের সঙ্গে একটা পা দুটি তার বাথরুমে এবং মাথার সহ শরীরের অর্ধাংশ বাইরে পড়া। তো যেটা মনে হচ্ছে যে পড়ে যাওয়ার পরে উনি হয়তো বমি করেছেন, মাথায় আঘাত পেয়েছেন, রক্ত বমিও করেছেন, মাথা থেকে হয়তো ব্লিডিং হয়েছে। তো এই অবস্থায় আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ফ্ল্যাট কিংবা রাজধানীতে নেই তার কোনো নিকট আত্মীয় স্বজন। পরিবারের সদস্যরা থাকেন আমেরিকা, ভাই থাকেন পিরোজপুরে। ফ্ল্যাটের প্রতিবেশীরাই ছিল তার আপনজন। তারা জানান তিনি সুস্থ ছিলেন। তার এমন মৃত্যু কোনো অবস্থাতে কাম্য নয়। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ব্লক এন্ড মালিক কল্যাণ সমিতির একজন সাবেক অভিভাবককে আমরা আজকে হারালাম। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যানের আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে একাধিক গ্রন্থ রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এবার ই ভ্যালি ইফতার বাজারের খবর।
সর্বাত্মক লকডাউনের ফলে রাজধানীর কারওয়ান বাজারে ইফতার সামগ্রীর দোকানগুলোতে এবার খুব একটা চাহিদা নেই। এসব দোকানের বেশিরভাগ ক্রেতাই নিম্ন আয়ের মানুষ। কাজ কম থাকায় তাদের রোজগারও কমে গেছে, তাই কয়েকজন মিলে একসাথে ইফতার সারেন তারা। তবে শুধু পয়সা বাঁচাতেই নয়, আল্লাহর রহমত পাওয়ার আশায় একত্রে ইফতার করেন শ্রমজীবী এসব মানুষ। ইফতারের সময় রাজধানীর কারওয়ান বাজারের দৃশ্য। নানা পদের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন দোকানিরা। তারা জানান, কারওয়ান বাজার ও এর আশপাশ এলাকার নিম্ন আয়ের মানুষ তাদের ক্রেতা। কম দামে তারা এসব দোকান থেকে ইফতার কিনে থাকেন। অল্প আয়ের মানুষ তারা অল্প দামে অল্প করে খাবার নিয়ে চলে যায়। গত বছর যে দামটা ছিল ওই দামটাই রাখা হয়েছে, দাম কোনো বাড়ানো হয় না। এই জায়গা আসছে একটু কম পাইতেছি, এই জায়গায় কিনতেছি। আমাদের আয় রোজগার কম, তাই আমরা যে এখান থেকে কিনতে আসছি ফুটপাতে থেকে। কম দামে জিনিস কিনে খাই, আমাদের তো বেশি দামে কিনে খাওয়ার পোষায় না। আমি রিক্সা চালাই, ঠিক আছে, আমার কাছে বেশি টাকা নাই, এই জন্য অল্প টাকার ইফতারি কিনছি। পেঁয়াজও কিনলাম, বেগুনি কিনলাম, আলু সব কিনলাম। গরিব মানুষ সাধ্যের মধ্যে আমরা এটা দিয়ে ইফতারি করবো আর কি। নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে মানুষ যখন ইফতার সারতে ব্যস্ত, ঠিক তখন কিছু মানুষ রাস্তার পাশে বা ফুটপাতে বসে পানি, খেজুর, মুড়ি কিংবা জিলাপি সহ হালকা খাবার দিয়ে ইফতার করছেন। তাদের সবাই শ্রমজীবী মানুষ। সবাই মিলে এখানে একটা কি ইফতার করি, ইফতারের একটা আনন্দ আলাদা। দোকানদার আছে, সবাই মিলে আমরা ইফতার করছি, এটা আনন্দের ব্যাপার। সবাই একসাথে ইফতার করলে অনেক সওয়াব হয়। দিন শেষে একসাথে আমরা একটা বন্ধনের জন্য একসাথে বসে ইফতারি করি আর কি। লকডাউনের জন্য কিছুই তেমন একটা করা যায় না, কারণ কাস্টমার নাই। তো ইফতারি সবাই মিলে এখন সব দোকানদারকে ডাক দিয়ে আমরা একসাথে ইফতারি করতেছি। তো একসাথে বসে ইফতারি করায় আনন্দের পাশাপাশি এমন আয়োজনে আল্লাহর রহমত ও বরকত থাকে বলে মনে করেন তারা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। কঠোর লকডাউনের কথা বলা হলেও শিল্প কারখানা খোলা রেখে ৪৫ লাখ শ্রমিককে মাইলের পর মাইল পায়ে হেঁটে কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তারা অভিযোগ করেন, মালিকরা শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা করার কথা বললেও তা করছেন না। শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন। এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। শ্রমিকদের কোনো ডাটা বেজ না থাকায় তাদের কাছে করোনাকালীন সহায়তা সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না মন্তব্য বক্তাদের। শ্রমিকদের করোনা টেস্টের আওতায় এনে তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়ারও পরামর্শ দেন শ্রমিক নেতা ও গবেষকরা। এ ব্যাপারে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। শ্রমিক সমস্যা সমাধানে নিয়মিত মালিক শ্রমিক সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপের উপর গুরুত্ব দেন আলোচকেরা। লকডাউন পরিস্থিতিতেও রমজানে বাজারে নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ এবং দামও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। তবে সাধারণ ভোক্তারা বলছেন, বাজারে সব পণ্যের দামই বেশি। সকালে রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার এবং টিসিবি ট্রাক সেল পরিদর্শন করেন সিনিয়র বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। নিত্যপণ্যের দোকানগুলোতে পণ্যের মজুদ, মূল্য তালিকা টানানো, ক্যাশ মেমো, সবজির দরদাম পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে ভোক্তাদের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। বাজারে সয়াবিন, চিনি সহ অন্যান্য পণ্যের যথেষ্ট মজুদ এবং দামও স্বাভাবিক রয়েছে। রাজধানীতে টিসিবি ট্রাক সেলও বাড়ানো হয়েছে। তবে ক্রেতারা বলছেন, রমজানের 2 সপ্তাহ আগে থেকে পণ্যের দাম বাড়তির দিকে। এবারে রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। পরীক্ষামূলকভাবে হলেও শর্ত সাপেক্ষে দোকান খোলা রাখতে সরকারের অনুমতি কামনা করেছেন দোকান মালিকেরা। তারা বলছেন, ঈদ সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন দোকান বন্ধ রাখতে হলে কর্মচারীদের বেতন বোনাস দেয়া দূরের কথা, নিজেরা পড়বেন চরম ক্ষতির মুখে। বছরে 2 ঈদকে ঘিরে আলাদা প্রস্তুতি থাকে দোকানীদের, কারণ ঈদেই হয় মূল বিক্রিটা। কিন্তু লকডাউনে তাদের হিসেব নিকেশ পাল্টে গেছে, কারণ রমজান শুরু হয়েছে অথচ দোকান খুলতে পারছেন না। কবে খুলতে পারবেন সেটিও জানা নেই। মালিকদের চলতে হয়, স্টাফদের বেতন দিতে হয়, কিন্তু কোনো বেচা কিনা নাই। আসলে কি দেখলে প্রত্যেকটা দোকানেরই লক্ষ লক্ষ টাকা মানে ক্ষতি প্রতি সেই। আর যদি এরপরে এই বন্ধ তাড়াতাড়ি মার্কেট না খুলে আরও এটা
খুব বেশি খারাপ অবস্থার দিকে যাবে। সবজির দোকান খোলা, অন্য অন্য মেডিসিনের দোকান খোলা, আমাদেরও যদি একটা সুযোগ করে দিত যে আপনারাও এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে মার্কেটটা চালান, তারপরে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা চালাচ্ছি কিনা, আমরা করতেছি কিনা, সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই দেখুক। শুধু দোকান মালিক নয়, কর্মচারী মার্কেট সংশ্লিষ্টরাও হতাশার মধ্যেই আছেন। এখন মালগুলো তাদের সেল না করতে পারলে তারাও তো বসে যাবে। তা আমাদের অবস্থা, আমাদের মধ্যে নিরীহ লোক তো অনেক লোক আছে, এই মার্কেটের ভিতরে অনেক লোক, মনে হয় 2,000-5,000 লোক আছে, পিচ্ছি থেকে শুরু করে সব ধরনের লোক আছে, সিকিউরিটি আছে। দোকান মালিক কর্মচারীদের সংকট নিরসনে দোকান খোলার অনুমতি চাইছে দোকান মালিক সমিতি। এপ্রিল মাস, মে মাস এবং মে মাসে 1 মাসের বোনাস, অর্থাৎ 3 মাসের বেতন ভাতা একই মাসে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এই বেতন ভাতা কোত্থেকে দিব আমরা নিজেরও জানি না, আমাদের কি অবস্থা হবে আমরা তাও জানি না। এমনি একটি অবস্থাতে প্রধানমন্ত্রীর নিকট আমাদের আবেদন, 14 দিন অতিবাহিত করেছে লকডাউনের, অতএব আমাদেরকে আগামী 22 এপ্রিল থেকে দোকানপাট খুলে দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। বিপণী বিতান খুলতে না পারলে সামনে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হবে বলছেন দোকান মালিকরা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় একদিনে আবারও শতাধিক মৃত্যু, লকডাউনের 4র্থ দিনে রাজধানী সড়কে যানবাহনের চাপ। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ শ্রমিক সংঘর্ষে 5 শ্রমিক নিহত, বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 25। প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইট চালু, প্রথম দিনেই বিপর্যয়, যাত্রীদের বিক্ষোভ, সংকট সমাধানের চেষ্টা চলছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য অভিনেত্রী কবরী, নিজ বাসা থেকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী তারেক শামসুর রহমানের মরদেহ উদ্ধার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।